ব্লাড গ্রুপ যেটা ভেরি ভেরি কিন্তু ইম্পর্ট্যান্ট, যদিও এইগুলো অনেকে সহজভাবে বোঝায়, সহজভাবে ঠিক আছে, কিন্তু একটু এখানে ঝামেলাও আছে। আমরা যে নর্মালি যেই ব্লাড গ্রুপগুলো জানি না, এর বাইরেও কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ, দেখো আমাদের ব্লাড গ্রুপ কি কি আছে একটু বলি। তোমাদের বইয়ে শুধু এ বিও দেওয়া, হ্যাঁ, এ বিও আমরা জানি, তারপরে এম এন, তারপরে কিল, তারপরে কেডি, অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্লাড গ্রুপিং এর নাম, মানে এক একজন এক একভাবে দেখাইছে। ওকে, তো তোমাদের বইয়ে যেটা দেওয়া সেটা হলো এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ। এবিও মানে কি, ওই যে আমরা ব্লাড গ্রুপ জানি না, এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ নেগেটিভ, তারপরে ও, এই যে তিনটা লেটার নিয়ে মূলত এটাকে সংক্ষেপে এবিও বলা হয়। ওকে, আচ্ছা আসো, এর আগে আমাদের একটু অন্য একটা ধারণা আমি দেখাবো, একটু খেয়াল করো। তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে রিডিং করলেও পারবা, সমস্যা নেই, কিন্তু একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, খেয়াল করো। প্রথমে যেই শব্দটা লিখবো সেটা হলো অ্যান্টিজেন, আর দ্বিতীয় যেটা সেটা হলো তোমার অ্যান্টিবডি। নাম শুনছো রায়ান? এগুলো সম্পর্কে কি কোথাও পড়ছিলা কখনো? আচ্ছা, মনে আছে কি ছিল এগুলা? আচ্ছা, আচ্ছা দেখো, যতটুকু জানো ততটুকু ঠিক আছে, কিন্তু এগুলো আসলে বিস্তৃত ধারণা, ঠিক আছে? আমাদের মেডিকেল লাইফে এই যে ফোর্থ ইয়ারে এসে আমাদের পুরো একটা, মানে কি বলবো, মানে একটা বইয়ের হাফই প্রায় এই ইমিউনিটি নিয়ে কথাবার্তা। একটু খেয়াল করে বোঝো, হ্যাঁ, ব্লাড গ্রুপিংটা বোঝার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এই দুইটা শব্দ আনছি এই জন্য, আর কিছুই না। দেখো অ্যান্টিজেন, এখানে কয়েকটা প্রপার্টি মনে রাখতে হবে। এক নাম্বার হলো ফরেন পার্টিকেল, ফরেন পার্টিকেল। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আছে, হ্যাঁ, শুধু আচ্ছা অ্যান্টিবডিটা আমরা পরে আলোচনা করবো নিচে। দেখো ফরেন পার্টিকেল অথবা সেলফও হতে পারে। সেলফ কিভাবে হয়, ফরেন কিভাবে হয় বলতেছি, একটু খেয়াল করো। দুই নাম্বার হচ্ছে অ্যান্টিজেন, তারাই যারা অ্যান্টিবডির সাথে রিয়াকশন করবে, ঠিক আছে? তাহলে রিয়াকশন উইথ অ্যান্টিবডি। ওকে, তাহলে রিয়াকশন উইথ অ্যান্টিবডি। তিন নাম্বার হইতেছে এই অ্যান্টিজেনকে মানে কি বলে এটাকে, ইমিউনোগ্লোবিউলিন হইতেছে তোমার অ্যান্টিবডি, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেনকে তুমি আরেকটা নামে ডাকতে পারো ইমিউনোজেন। ইমিউনোজেন অলসো কল্ড, তোমাদের বই দেখো আরেকটা শব্দ আছে কি জানি, অলসো কল্ড। এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টারে কিন্তু এগুলো ছিল, কিন্তু তোমার শর্ট সিলেবাসের কারণে আলোচনা তো করা হয় নাই। অলসো কল্ড ইমিউনোজেন। অবশ্যই ইমিউনোজেনের সাথে অ্যান্টিজেনের একটু পার্থক্য আছে। ওই যে আমরা পড়ি না, সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, এখানেও একটু কথা আছে। যাই হোক, নর্মালি ধরে রাখো যে অ্যান্টিজেন ইমিউনোজেন একই জিনিস। এখন আসো এই যে এই কথাটা নিয়ে একটু বলি, যে ফরেন পার্টিকেল আর হলো সেলফ পার্টিকেল জিনিসটা কি। দেখো লাগবে কিন্তু একটু পরে, কিন্তু এটা লাগবে, ব্লাড গ্রুপিং এর জন্যই লাগবে এটা। ফরেননেস, এতটুকু মনে রাখো, মানে অ্যান্টিজেন হওয়ার জন্য ফরেননেস জরুরি। ফরেননেস জিনিসটা কি, ধরো জাস্ট লাইক আমার বডিতে বা আমার হাতে একটা পোকা, ঠিক আছে, ধরো সেটা মৌমাছি হোক বা অন্য একটা পিঁপড়াই হোক, মনে করো এই যে কামড় দিল, ঠিক আছে? কামড় দিলে কি হবে, আমার বডিতে তার বিষাক্ত টক্সিন জাতীয় পদার্থটা ঢুকে যাবে, এটা একটা বিষয় আছে। এটা বাদ দাও, অন্য একটা বিষয় ধরো আমার বডিতে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকছে। এই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমার বডিতে ঢুকলো, এই যে বাইরে থেকে যে ঢুকলো, এগুলাই হইতেছে মূলত অ্যান্টিজেন, ঠিক আছে? ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলো অথবা মনে করো কোনো টক্সিন পদার্থ ঢুকলো, তাহলে এগুলাই হইতেছে আমাদের অ্যান্টিজেন। তাহলে সেগুলো কি কি হতে পারে, টক্সিন হতে পারে, তোমার ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করলে যেই জিনিসগুলো যাবে সেগুলো হতে পারে, ঠিক আছে? এগুলোই হলো মূলত আমাদের অ্যান্টিজেন। এগুলো হলো সোজা বিষয়, মানে সোজাভাবে বোঝানোর জন্য এতটুকু, ঠিক আছে? তাহলে টক্সিন, ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য যত কিছু বাইরে থেকে যাবে সবগুলো হচ্ছে আমাদের অ্যান্টিজেন। ওকে, এখন এই অ্যান্টিজেন সম্পর্কে আরেকটু বলি। দেখো অ্যান্টিজেন আমাদের বডিতেও কিন্তু আছে। এখন বলতে পারো স্যার আপনি তো লিখলেনই ফরেননেস, তার মানে বডির বাইরে থেকে যাবে। তো বডির ভিতরে কারা আছে? হ্যাঁ, বডির ভিতরে যারা আছে তারা হলো সেলফ অ্যান্টিজেন, ঠিক আছে? মানে নিজস্ব অ্যান্টিজেন হলো তারা। আচ্ছা, এখানে আরেকটু বলি, দেখো অ্যান্টিজেন, এই যে দুই নাম্বার কথাটা একটু বলি, এটা আমি একটু বিস্তারিত বলবো অ্যান্টিবডি বলার সময়, হ্যাঁ, এই সেলফ যেটা। তবে মনে রাখো যে আমাদের বডিতেও কিছু অ্যান্টিজেন আছে যারা নিজস্ব শত্রু আর কি, ঠিক আছে?
তাহলে অ্যান্টিজেন 2 নাম্বার কথাটা কি লিখছি দেখো, তাহলে রিঅ্যাকশন উইথ অ্যান্টিবডি। তাহলে এই যে টক্সিন যারা আছে, ভাইরাস ব্যাকটেরিয়া যারা আছে, তারা বডিতে যাওয়ার পর বডি কিন্তু অটোমেটিক্যালি একটা ডিফেন্সিভ সিস্টেম চালু হয়ে যাবে, হ্যাঁ, ইসরায়েলের আয়রন ডোমের মতো। যে আকাশে কোনো কিছু দেখলেই তাদের আয়রন ডোম কি হয়ে যায়, অটোমেটিক চালু হয়ে যায়, তাই না? তাহলে এই যে মানে বাইরে থেকে যে মিসাইলগুলো আসতেছে এগুলো হইতেছে তোমার অ্যান্টিজেন, আর আয়রন ডোমটা হলো অ্যান্টিবডি। এখন এরা যদি বডিতে এন্ট্রি করে, বডিতে এন্ট্রি করলো, ঢুকলো, তখন বডির যেই মানে একটা প্রোটেকটিভ সিস্টেম আছে সেটা চালু হয়ে যাবে। সেটা চালু হওয়ার পরই আমাদের তৈরি হবে অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডি এটি কিন্তু প্রোটেকটিভ, প্রোটেকটিভ মেকানিজম একটা জিনিস। তাহলে প্রোটেকটিভ মেকানিজম হিসেবে কিন্তু এরা কাজ করবে। বিষয়টা খুবই সিম্পল। বাইরে থেকে শত্রু আসছে, শত্রুকে ঠেকানোর জন্য আমাদের এই যে বাহিনী কাজ করতেছে, এই বাহিনীগুলো হলো আমাদের অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন হলো শত্রু, আর অ্যান্টিবডি হলো আমাদের ভালো, ঠিক আছে, মানে আমাদের বডির প্রোটেকটিভ মেকানিজম হিসেবে কাজ করে। ওকে, এখন আসো আমাদের বডিতে টোটালি, দেখো আমি যেটা বলতেছি একটু বুঝো, একটু সিম্পলি জিনিসটা, যদিও আমাদের বডিতে টোটালি 5 ধরনের হ্যাঁ, অ্যান্টিজেনকে ইমিউনোজেন, আচ্ছা এটা বলতেছি খেয়াল করো, এটাও ব্যাখ্যা দিতেছি। 2 নাম্বার কথাটা শেষ করি, দেখো রিয়াকশন উইথ অ্যান্টিবডি, হ্যাঁ, যেহেতু এই পর্যন্ত আছি আমি ওইটাও বলতেছি, খেয়াল করো। 3টা লিখছি না, 3টার ব্যাখ্যাই দিতেছি। তাহলে দেখো অ্যান্টিবডি আছে আমাদের বডিতে 5 ধরনের, হ্যাঁ, আইজিজি, তারপর হলো আইজিএ, এগুলো আগের চ্যাপ্টারে ছিল কিন্তু। তারপর হইতেছে আইজিএম, তারপরে হলো তোমার আইজিডি, তারপর হলো তোমার আইজি, ঠিক আছে। আমাদের বডিতে এটা সবচেয়ে বেশি থাকে, মোস্ট থাকে। যাই হোক, এর মোস্ট টুস্ট তো বোঝানোর বিষয় না, আমার বোঝানোর বিষয় হচ্ছে অন্য কিছু। তাহলে আমাদের বডিতে এই যে 5 ধরনের অ্যান্টিবডি থাকে, ওকে। আচ্ছা, এই 5 ধরনের অ্যান্টিবডি বাদে আমাদের বডিতেও যতগুলা জিনিস আছে সবাই অ্যান্টিজেন, এক কথাই শেষ, ক্লিয়ার? তাহলে এরা 5 বাই বাদে বাকি যারাই আমাদের বডিতে আছে সবাই হলো অ্যান্টিজেন। কিন্তু আমাদের বডিতে থাকার কারণে এরা হচ্ছে পরিচিত অ্যান্টিজেন, সেলফ অ্যান্টিজেন যাদেরকে বলা হয়। তাহলে বাকি যারা আছে এরা কিন্তু সবাই সেলফ অ্যান্টিজেন, সেলফ অ্যান্টিজেন। তাহলে এদের সাথে কোনো ধরনের কি করবে না, মানে মারামারি করবে না, ঠিক আছে, যেহেতু সেলফ অ্যান্টিজেন এদের সাথে পরিচয় হয়ে গেছে, জন্মের পর থেকে এদের মুখ দেখে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। এটাই হলো মূল বিষয়। পর্দা করা এটা কিন্তু পর নারীর সাথে রিলেটেড, মানে পর নারী বা পর মেয়ে পর ছেলের সাথে কিন্তু রিলেটেড, কিন্তু ভাই বোনের সাথে তার পর্দা হবে না, কারণ তারা জন্মগতভাবেই পরিচয়। তাহলে বিষয়টা হচ্ছে এখানে যে সেলফ অ্যান্টিজেন যারা, তাদের সাথে আমাদের অ্যান্টিবডিগুলো রিয়াকশন করবে না। রিয়াকশনের বিষয়টা আসতেছে, খেয়াল করো। তাহলে সেলফ অ্যান্টিজেন কি কি আছে, ধরো এই যে প্রোটিন আছে, হ্যাঁ, প্রোটিন আছে, তারপরে মনে করো লিপিড আছে, মানে বডির স্ট্রাকচারাল যত ইউনিট আছে সবগুলাই কিন্তু আমাদের সেলফ অ্যান্টিজেন, এই 5টা বাদে। এখন এই অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয় এটা একটু জানতে হবে। আমাদের লিম্ফোসাইট আছে 2 ধরনের, হ্যাঁ, ওই যে আমরা ব্লাড সেল পড়ছিলাম না, আর মধ্যে ডাব্লিউবিসির ভিতরে লিম্ফোসাইট ছিল, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট থেকেই মূলত এগুলো অরিজিন হয়, হ্যাঁ, বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট প্রথমে প্লাজমাতে কনভার্ট হবে, এই প্লাজমাটা পরবর্তীতে এই যে আমাদের অ্যান্টিবডিগুলো তৈরি করবে, ঠিক আছে। এতটুকু জানলেই হয়ে যাবে। এখন আসো এই সম্পর্কে আরেকটু কথা বলি। এই অ্যান্টিজেন এটা হলো আমাদের মূলত, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটাও বলতে পারো, আমি আমার লেভেল থেকে বলতেছি একটু বেশি বোঝানোর জন্য আর কি। এটা হলো মূলত 2 ধরনের, একটা হলো পলিস্যাকারাইড, তোমাদের বইয়ে দেখবা মিউকোপলিস্যাকারাইড লেখা, হ্যাঁ, পলিস্যাকারাইড, আমি সহজভাবে মনে রাখার জন্য বললাম পলিস্যাকারাইড, মানে কি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। 2 নম্বর হচ্ছে পলিপেপটাইড, ওকে, 2 নম্বর হলো পলিপেপটাইড। দেখো আমি এখানে এই এবিও ব্লাড গ্রুপিংটা বোঝানোর জন্য আমি পলিপেপটাইড শব্দটা একটু ইউজ করবো। আমি আবারও বলতেছি 2 ধরনের অ্যান্টিজেনই আছে, তোমাদের বইয়ে শুধু লেখা মিউকোপলিস্যাকারাইডটা। তাহলে আমি পলিস্যাকারাইড লিখলাম আর পলিপেপটাইড লিখলাম, আমার এবিও ব্লাড গ্রুপিং বোঝানোর জন্য আমি শুধু এই পলিপেপটাইড শব্দটা ব্যবহার করব। এখন আসো এই যে লাস্টেটা একটু বলি, ইমিউনোজেন কেন বলা হয় একটু খেয়াল করো। দেখো, তাহলে আমরা কি লিখলাম, আমরা লিখলাম অ্যান্টিজেন আর হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন আসলে বডিতে অ্যান্টিজেন ঢুকলো, তাহলে তাদের বিরুদ্ধে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হওয়ার পর যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, ঠিক আছে।
এই এতটুকু পর্যন্ত তোমাদের জানলেই হবে। আমাদের কি কি জানতে হয় একটু খেয়াল করো, জাস্ট 10 সেকেন্ডে বলতেছি। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হওয়ার পরপরই এখানে কমপ্লিমেন্ট তৈরি হবে। C5A6 7 8 9 এটাকে বলা হয় MAC, ঠিক আছে? তাহলে এটা তৈরি হওয়ার পরপরই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকবে না, ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার তোমার সেল মেমব্রেনকে, ভাইরাসের তো আর সেল ওয়াল নাই, ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে, তাহলে এই সেল মেমব্রেন বা সেল ওয়ালকে তোমার ফুটা করে দিবে। এই যে এটা তৈরি হবে, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হওয়ার পরপরই এটা আমাদের বডি থেকে অটোমেটিক তৈরি হবে। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট সিস্টেম। তৈরি হওয়ার পরপরই তোমার এই ভাইরাস ব্যাকটেরিয়ার বডিকে ছিদ্র করে দিবে। যখনই ছিদ্র করে দিবে তখন ওই যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার ভিতর কী থাকে, জিনোমিক ম্যাটেরিয়াল থাকে, ওগুলো বাইরে বের হয়ে আসবে। যখনই বাইরে বের হয়ে আসবে ভাইরাস ব্যাকটেরিয়া মারা যাবে। আরও অনেক প্রক্রিয়া আছে, শুধু সহজভাবে এতটুকু বললাম। এখন আসো, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করলো, খেয়াল করো, যে সকল অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে রিয়াকশন করে, বুঝছো কিন্তু আমি আবারও বলতেছি, যে সকল অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে রিয়াকশন করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে এবং একটা রিসপন্স করবে, ঠিক আছে, মানে একটা প্রতিক্রিয়া দেখাবে, তাদেরকে আমরা বলবো ইমিউনোজেন। তাদেরকে আমরা বলবো হইতেছে ইমিউনোজেন। ওকে, কিন্তু খেয়াল করো, শুধুমাত্র অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করবে কিন্তু রিসপন্স করবে না। অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করবে ঠিকই কিন্তু রিসপন্স করবে না, তাদেরকে আমরা বলবো হইতেছে শুধুমাত্র অ্যান্টিজেন। শুধুমাত্র অ্যান্টিজেন, এতটুকু কিন্তু বুঝো। তাহলে এতটুকু হইলো আমাদের মূল বিষয়। তাহলে ইমিউনোজেন হওয়ার জন্য তোমার রিসপন্স লাগবে। হ্যাঁ, ইমিউনোজেন হওয়ার জন্য রিসপন্স জরুরি। রিসপন্স এটা কিন্তু জরুরি, লাগবেই। তাহলে সকল অ্যান্টিজেন অ্যান্টিবডি মানে বিক্রিয়া করার পরে বা রিয়াকশন করার পরপরই যে তারা রিসপন্স করবে, বা সারা জীবনও কিন্তু নাও করতে পারে, ঠিক আছে? তাহলে রিসপন্স জরুরি, কিন্তু অ্যান্টিজেন হওয়ার জন্য রিসপন্স জরুরি না। তাহলে আমরা কি বলতে পারি? অল ইমিউনোজেন্স আর অ্যান্টিজেন, বাট অল অ্যান্টিজেন আর নট ইমিউনোজেন। ঠিক আছে, এই ক্ষুদ্র পার্থক্য, আর কিছুই না। কিন্তু নর্মালি আমরা বুঝে থাকি যে অ্যান্টিজেনই ইমিউনোজেন, ইমিউনোজেনই অ্যান্টিজেন, এই এতটুকুই বুঝে থাকি, কারণ ওই যে অ্যান্টিজেন পরিচয় হয়ে গেছে, পরিচিতি হয়ে গেছে, এই হলো মূল বিষয়। ঠিক আছে, তাহলে আমাদের বডিতে কিন্তু সেলফ অ্যান্টিজেনও আছে। এখন সেলফ অ্যান্টিজেন তুমি যেটা বললা ওই যে ব্লাডের উপরে থাকে, হ্যাঁ এই বিষয়টা নিয়ে এখন একটু বলি। দেখো, ব্লাডের উপরে যেগুলো থাকে এগুলোও কিন্তু অ্যান্টিজেন। তাহলে এগুলাকে তো মারার জন্য অ্যান্টিবডি দরকার, তাই না? কিন্তু আসলে আমাদের মারতে পারে না, কেন? কারণ এগুলো হচ্ছে সেলফ অ্যান্টিজেন। আর সেলফ অ্যান্টিজেনের চেয়ে বড় কথা হইতেছে আমাদের ব্লাডে যে অ্যান্টিজেনটা থাকে তার বিরুদ্ধে অ্যান্টিবডি থাকে না। এই অ্যান্টিবডি থাকে না বিধায় কিন্তু আমাদের ব্লাডটা নর্মালি মানে টিকে থাকে। দেখো, যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, তাহলে যেই সেলের উপরে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া, খেয়াল করে এখানে একটু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এই যখনই এরা কমপ্লেক্স তৈরি করবে, যখনই কমপ্লেক্স তৈরি করবে, যেই সেলের ভিতরে, ধরো এই সেলের ভিতরে ভাইরাস, এই ভাইরাস ঢুকছে, এই আমি যেই গোলাটা আঁকাইছি এটা তো মনে করো সেল, এই সেলের ভিতরে ভাইরাস ঢুকছে, এই পুরা সেলটাকে কিল করবে, ঠিক আছে? এই পুরা সেলটাকে কিল করবে, তার মানে কি সেলটাও সেখানে মারা গেল, যেই সেলটা এফেক্টেড হয়েছিল সেটাও মারা গেল, ঠিক আছে? এটাই হলো মূল বিষয়, মানে ওই ভাইরাসও মরবে, ওই যেই সেলের ভিতরে ঢুকছে ওই সেলটাও মারা যাবে। তার মানে যেই সেলের সাথে অ্যান্টিজেন লাগানো আছে সেই সেলটাও মারা যাবে। ধরো তোমার বিষয়টা এখন শুরু করতেছি, দেখো এটা হলো আরবিসি, তাহলে আরবিসির গায়ে মনে করো অ্যান্টিজেন আছে, ওকে? এখন আসে যদি এখানে অ্যান্টিবডি রিয়াকশন শুরু করে, অ্যান্টিবডি রিয়াকশন শুরু করে, তাহলে তো এই অ্যান্টিজেনকে মাইরে ফেলে তো ঠিকই ছিল, কিন্তু এই আরবিসি সহ মারা যাবে। এটাই হলো মূল বিষয়, ঠিক আছে? এখন আসো আমরা তাহলে একটু ব্লাড গ্রুপে চলে যাই। হ্যাঁ, এতটুকু বোঝা গেছে রায়ান? অ্যান্টিজেন অ্যান্টিবডি বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ, নর্মাল অ্যান্টিজেন যেটা, এটা হলো তোমার বাইরে থেকে ফরেননেস হতেই হবে। আর সেলফ অ্যান্টিজেনের মধ্যে হলো তোমার আমাদের বডিতে যারা আছে তারাই, যেমন এই যে বডিতে প্রোটিন আছে, মাসেল স্ট্রাকচার, ধরো নর্মালি আমরা যদি চিন্তা করি অ্যাক্টিন আর মায়োসিন, এরাও এক ধরনের অ্যান্টিজেন, কিন্তু এরা হলো সেলফ অ্যান্টিজেন। এদের সাথে অ্যান্টিবডির জন্মগত পরিচয় থাকার কারণে এরা সাধারণত নর্মালি রিয়াকশন করবে না, ঠিক আছে? এটাই হলো মূল পার্থক্য। সেলফ অ্যান্টিজেনের সাথে যদি কখনো বুঝিনি, আবার বলো। কোনটা বুঝিনি, আবার বলো একটু। আচ্ছা, আসতেছি, তোমার বিষয়টা আসতেছি। আমরা তো এখনো ব্লাড গ্রুপিং শুরুই করি নাই। এবি অ্যান্টিজেন অ্যান্টিবডি তো অবশ্যই আসবে, আর এইচ প্লাস মাইনাস সবগুলোই আসবে, ঠিক আছে? দেখো, আমি যেটা বলতেছিলাম একটু খেয়াল করো, তোমার প্রশ্নটা আমার মাথায় থাকলে অবশ্যই আসবে, সামনে আসতেছে।
দেখো তাহলে যেটা বলতেছিলাম, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি এটাই হলো মূল বিষয়। এখন অ্যান্টিজেনগুলো সেলফ হতে পারে, আবার ফরেননেসও হতে পারে। এখন বলতে পারো স্যার সেলফ অ্যান্টিজেনের সাথে কি কখনোই বিক্রিয়া করবে না অ্যান্টিবডি? হ্যাঁ করবে। যখনই তোমার সেলফ অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বিক্রিয়া করে বসবে, তখনই তোমার যেই ডিজিজটা প্রডিউস হবে সেটাকে বলা হয় হচ্ছে অটো ইমিউনিটি। হ্যাঁ, নামটা অবশ্য শুনে থাকবো, অটো ইমিউনিটি। ইমিউনিটি তার মানে হলো তোমার সেলফ অ্যান্টিজেনের সাথে, মানে নিজস্ব অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বিক্রিয়া করে বসবে। ঠিক আছে, এই যে কিছু উদাহরণ মনে রাখতে পারো বোঝার জন্য জাস্ট। সেটা হলো তোমার এই যে এজিএন, নাম শুনে থাকবা, অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস। ঠিক আছে, অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস, কিডনি ডিজিজ এটাকে বলা হয়। এই কিডনি ডিজিজটা কিন্তু অটো ইমিউন ডিজিজ, মানে নিজস্ব অ্যান্টিজেনের সাথে নিজস্ব অ্যান্টিবডি বিক্রিয়া করে। আরেকটা আছে তোমার এই যে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি SABE। এটাও কিন্তু আমাদের সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এটা হলো আমাদের হার্টে হয়ে থাকে। ঠিক আছে, এটা তোমার এই যে সাব অ্যাকিউট যেটা, এটা তোমার স্টেপটোকক্কাস ভিরিডিন্সের কারণে হয়ে থাকে। স্টেপটোকক্কাস ভিরিডেন্স এটা হলো একটা ভাইরাস। এই ভাইরাস যখন বডিতে ঢুকবে, ঢুকার পরপরই তোমার অ্যান্টিবডি তৈরি করবে। দেখো একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, নয়তো আবার প্যাচ লাগবে, কিন্তু এগুলো কিন্তু প্যাচ লাগারই জিনিস, আমরাও প্রথমে বুঝতাম না। তোমরা তো ইন্টারমিডিয়েট এগুলো দেখাইতেছি, আমি তো ওই মেডিকেলে এসেও প্রথমে বুঝিনি এগুলো। দেখো আমি সহজ করে কিন্তু বলতেছি, ব্লাড গ্রুপিং বোঝানোর জন্য বলতেছি এগুলো, কিন্তু আমি অন্য কিছু না। ব্লাড গ্রুপিংয়ে তোমাদের বইয়ে কিন্তু ডিরেক্টলি লেখা রাখছে যে এর জন্য অ্যান্টিবডি আলফা, বি এর জন্য বিটা, এগুলো লিখে রাখছে। কিন্তু এগুলোর পিছনে মূল রহস্যটা কি, এটা খেয়াল করো। তাহলে এই প্রথমে আসবে অ্যান্টিবডি তৈরি করবে, মানে এই ব্যাকটেরিয়াটা বডিতে আসার পর অ্যান্টিবডি তৈরি করবে। এখন এই অ্যান্টিবডিটাই তোমার নিজস্ব হার্টের ভিতরে, মানে মায়োগ্লোবিন নামে যে একটা আমাদের প্রোটিন আছে, এই প্রোটিনের সাথে রিয়াকশন করবে। দেখো কত ঝামেলা করে, বুঝো, কিন্তু সিম্পল জিনিস, কিন্তু আমি জটিল করে বলতেছি না। মানে যে মানে স্টেপটোকক্কাস ভিরিড্যান্স এই ব্যাকটেরিয়া বডিতে আসলো, কোনো কারণে আসলো, ধরো আসার পর কি করবে, আসার পর বডিতে যখনই আসছে বডি টের পাবে, বডি কিন্তু তখনই তোমার অ্যান্টিবডি তৈরি করবে। কিন্তু যেই অ্যান্টিবডিটা তৈরি করবে এটা তোমার কোনো কারণে, কোনো মিসম্যাচিংয়ের কারণে সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করবে। সেলফ অ্যান্টিজেন কোন অ্যান্টিজেনের সাথে নর্মালি রিয়াকশন করে, আমাদের মায়োগ্লোবিনের সাথে, মায়োগ্লোবিন এর সাথে রিয়াকশন করে। যখনই রিয়াকশন করবে, তো আমাদের মায়োগ্লোবিন তো আমাদের নিজস্ব অ্যান্টিজেন। এই যে একটু আগেও বললাম তোমাকে যে অল প্রোটিন আর সেলফ অ্যান্টিজেন ইন আওয়ার বডি। তাহলে মায়োগ্লোবিনের সাথে যখনই রিয়াকশন করবে অ্যান্টিবডিটা, তখনই তো ওই মায়োগ্লোবিন নষ্ট হয়ে যাবে। যখনই নষ্ট হয়ে যাবে তখনই কিন্তু এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ডাইটিস মানে কি বুঝি রায়ান? এন্ডোকার্ডাইটিস মানে কি বুঝি মনে আছে? আইটিস মানে থাকলে কি হয়? হ্যাঁ, ইনফ্লামেশন হয়। তাহলে এন্ডোকার্ডাইটিস মানে হলো তোমার ইনফ্লামেশন হবে। আমাদের যে এন্ডোকার্ডিয়াম আছে হার্টের ইনার লেয়ার, সেটা কিন্তু ইনফ্লামেশন হবে। এটাকে আমরা বলতেছি অটো ইমিউনিটি। তাহলে কোনো কারণে কিন্তু সাধারণত আমাদের বডিতে সেলফ অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির কিন্তু বিক্রিয়া হয়ে যেতে পারে। হয়ে গেলে দুইটা ডিজিজের নাম বললাম, একটা হলো কিডনি ডিজিজ SGN, আর একটা হলো তোমার মানে সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, যেগুলো বডিতে ঢুকলে সাধারণত যেই অ্যান্টিবডি তৈরি হবে সেই অ্যান্টিবডিগুলো নিজস্ব অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে। মারাত্মক কিন্তু এগুলো। আসো তাহলে আমরা এখন আমাদের ব্লাড গ্রুপিংয়ে চলে যাই, একটু খেয়াল করো। যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমি যতটুকু সামনে বলবো অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে, সেগুলো ইনশাল্লাহ বুঝবা। আসো তাহলে অনেকগুলো কথা বলে ফেলছি, হ্যাঁ, কতটুকু লাগবে এখন দেখো। খেয়াল করো আমাদের বডিতে, হ্যাঁ, এখানে একটু বলি। আমাদের বডিতে আমরা নর্মালি, দেখো, নর্মালি আমরা সাধারণত 8 ধরনের ব্লাডের সাথে আমরা কিন্তু পরিচয় আছি। ঠিক আছে, কিন্তু টোটালি টোটালি তোমাদের বই অনুসারে আছে হলো 21 ধরনের। আরেকটা বই দেখবা, মানে আবিষ্কার হয়েছে প্রায় 51 না 53টা, কিন্তু 21 ধরনের ব্লাড আমাদের এখন কিন্তু মানে পৃথিবীতে পাওয়া যায়। খেয়াল করে আমি আবারও বলতেছি, আমরা তো নর্মালি অ্যানালাইসিস করে থাকি হলো 8 ধরনের ব্লাড, মানে 8 গ্রুপিং ব্লাড। ওই যে বি AB ও, এগুলো হলো পজিটিভ, আবার A নেগেটিভ, বি নেগেটিভ, তারপরে AB নেগেটিভ, তারপর হলো তোমার ও নেগেটিভ। এই হলো টোটালি 8 ধরনের ব্লাডের সাথে কিন্তু আমরা পরিচিত। ঠিক আছে,
কিন্তু এছাড়াও তোমার কি কি আছে, এছাড়াও তোমার আরও আছে, টোটালি 21 ধরনের আছে, কিন্তু আবিষ্কার হয়েছে টোটালি 51 না 53, সম্ভবত এরকম কিছু একটা হবে। দেখো তাহলে যেটা বলতেছিলাম, হ্যাঁ 8 ধরনের ব্লাড নর্মালি আমাদের বডিতে পাওয়া যায়। তাহলে 8 ধরনের কি কি, তাহলে এ পজিটিভ নেগেটিভ, তারপরে বি পজিটিভ নেগেটিভ, তারপরে এ বি পজিটিভ নেগেটিভ, তারপরে হলো ও পজিটিভ নেগেটিভ। এখন আসলে এগুলা কিভাবে বের করছে একটু খেয়াল করো, হ্যাঁ এটা বুঝবে এখন, সিম্পলি বুঝবে, এখন কোনো জটিলতা হবে না। ধরো এটা হলো আমাদের আমাদের আরবিসি, ওকে, এটা হলো আমাদের আরবিসি। এখন এই আরবিসির গায়ে দুই ধরনের আমাদের অ্যান্টিজেন থাকে, হ্যাঁ দুই ধরনের আমাদের অ্যান্টিজেন থাকে, একটা হলো অ্যান্টিজেন এ আর একটা হলো অ্যান্টিজেন বি, ওকে। এই দুই ধরনের অ্যান্টিজেন নর্মালি আমাদের থাকে, বুঝছো কিন্তু, হ্যাঁ ওদের নামকরণের আসলে আসল উদ্দেশ্যটা কি। তাহলে দুই ধরনের আমাদের অ্যান্টিজেন থাকে, এটা হলো আমাদের অ্যান্টিজেন। অ্যান্টিবডি থাকবে কোথায়, অ্যান্টিবডি থাকবে কিন্তু প্লাজমাতে, আসতেছি আমরা আস্তে আস্তে আসতেছি। তাহলে অ্যান্টিজেন থাকবে হলো দুই ধরনের। এখন খেয়াল করো, কারো বডিতে এক নাম্বার, কারো বডিতে, ধরো বডিতে যদি কারো এ থাকে শুধু, তাহলে আমরা সেটাকে বলবো এ ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপ, ওকে। কারো বডিতে তোমার যদি শুধুমাত্র বি থাকে, শুধু বি, অনলি বি, তাহলে সেটাকে আমরা বলবো বি ব্লাড গ্রুপ। এখন কারো বডি, বডি বলতে এখানে বোঝাচ্ছি আমি আরবিসি, হ্যাঁ কারো বডিতে যদি এ বি দুইটাই থাকে, তাহলে সেটাকে আমরা বলবো এ বি ব্লাড গ্রুপ, ওকে। এতটুকু আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ তাহলে এতটুকু বুঝলে কিন্তু হয়ে গেল। দেখো আমি আবারও বলতেছি, আমাদের যে আরবিসি আছে তার গায়ে নর্মালি দুইটা অ্যান্টিজেন থাকে, একটা হলো এ অ্যান্টিজেন আর একটা হলো বি অ্যান্টিজেন। এখন কারো বডিতে যদি শুধু এ থাকে, মানে কারো আরবিসিতে যদি এ থাকে তাহলে সেটাকে আমরা বলবো এ, কারো আরবিসিতে যদি বি থাকে তাহলে সেটাকে আমরা বলবো বি, কারোটা যদি দুইটাই থাকে তাহলে আমরা বলবো এ বি। এখন কারো বডিতে যদি দুইটার একটাও না থাকে, মানে এই যে জিরো, কিন্তু আমরা কিন্তু বলে থাকি ও, আসলে এখানে কিন্তু ও না, এটা হচ্ছে জিরো। ওই যে মানে আমরা সেক্স ক্রোমোজোম ডিটারমিনেশন দেখলাম না, এক্স 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 ওয়াই, তারপরে এক্স 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 ও, ওইখানে কিন্তু ও ছিল না, আসলে ছিল জিরো। জিরো মানে কি শূন্য, কিছুই নাই। এখানেও আসলে শূন্য মানে হচ্ছে কোনো অ্যান্টিজেনই নাই, কিন্তু আমাদের উচ্চারণ অনুসারে আমরা বলে থাকি ও আর কি, মানে সুবিধার্থে। জিরো তো আসলে বলাটা মানে ঠিক না, কারণ হইতেছে আমাদের বডিতে যে একেবারে কিছুই নাই, এটা তো ঠিক না। তাহলে জিরো মানে বুঝাইতেছে আমাদের এ বি নাই, কিন্তু অন্য কিছু তো আছে। তাহলে এই জন্য আমরা এটাকে আসলে উচ্চারণ করে থাকি ও। তার মানে এখানে আমাদের কোনো অ্যান্টিজেন নাই, ওকে, এটাই হলো মূল বিষয়। তাহলে